সুপ্রিয় দর্শক, নারীর প্রতি সহিংসতা। বাংলাদেশে প্রতি 4 জন নারীর মধ্যে 3 জনই স্বামীর দ্বারা সহিংসতার শিকার হচ্ছে। গত 1 দশকে সেটা কিছুটা কমে এলেও আমরা দেখেছি প্রতি 2 জন নারীর মধ্যে অন্তত 1 জন নারী এই সহিংসতার শিকার হচ্ছে। প্রযুক্তি ভিত্তিক, জেন্ডার ভিত্তিক যে সহিংসতা সেটি অনেকাংশে বেড়ে গেছে। গত 1 বছরে সেটা 30 লক্ষ নারী এই ধরনের সহিংসতার শিকার হয়েছে। আজকে যে আয়োজনে আমরা আসলে কথা বলবো, সেই আয়োজনটি মূলত নীরবতা ভাঙি, নারীর প্রতি সহিংসতা নিয়ে এটি নিউজের বিশেষ আয়োজন। সেটিতে 3 জন সম্মানিত অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন, তাদের সাথে একবার পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আজমেরী হক বাঁধন, অভিনেত্রী এবং নারী অধিকার প্রবক্তা। আপু, স্বাগত জানাই এই আয়োজনে। আছেন আবু সাইদ সুমন, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, জেন্ডার, UNFPA বাংলাদেশ। স্বাগত আপনাকে। আছেন মনীষা বিশ্বাস, সিনিয়র রিসার্চ অফিসার, ব্লাস্ট। আপনাদের 3 জনকে স্বাগত জানাই এই আয়োজনে। দর্শক, যেটি বলছিলাম, এই যে সহিংসতা, এই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানগুলোর খবর আমরা কতটুকু রাখি, সেখান থেকে উত্তরণের উপায় কতটুকু জানি, আর যে বিশেষ ধরনের সহিংসতার কথা বললাম, সেই সহিংসতা সম্পর্কেই বা আমরা কতটুকু সচেতন, এর সব কিছু নিয়ে আজ আলোচনা করব। আলোচনা শুরু করতে চাই সুমন, আপনাকে দিয়ে একটু শুরু করি। এই যে জরিপটির কথা বলছিলাম, যে BBS এবং UNFPA এর যে জরিপ থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে আমাদের আজকের এই আয়োজন, সেই জরিপটার প্রেক্ষাপটটা কি, পেছনের গল্পটা কি, কেন আসলে এই জরিপটা নিয়ে আপনারা কাজ করলেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটি বাংলাদেশে প্রথমবার এরকম একটি জরিপ হয়েছে, বিষয়টা তেমন নয়, বরং এটি একটি ধারাবাহিক কার্যক্রম। এবার দিয়ে তৃতীয়বারের মতো এই জরিপটি হলো। 2011 সালে প্রথমবার হয়েছিল, 2015-তে দ্বিতীয় এবং 2024 শেষে তৃতীয়বারের মতো। প্রযুক্তি সহায়তা ভিত্তিক, জেন্ডার ভিত্তিক জরিপ ছিল। প্রথম 2 বারের মধ্যে এই বিষয়টা সংশ্লিষ্ট ছিল না, বাট তৃতীয়বার মানে এবারের যে জরিপটি হয়েছে সেখানে প্রথমবারের মতো প্রযুক্তি ভিত্তিক, জেন্ডার ভিত্তিক যে সহিংসতা, সেই বিষয়টি এসেছে। এবং এই জরিপটি কতগুলো বিশেষ কারণে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যেহেতু এটার পটভূমি জানতে চেয়েছিলেন, সেই জায়গা থেকে বলা, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং UNFPA যৌথভাবে এই জরিপটি পরিচালিত করেছে এবং এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে মিট করেছে এমনভাবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মেথোডোলজি এবং জাতিসংঘের যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, তাদের পরিপূর্ণ গাইডলাইন মেনে এই জরিপটি সম্পন্ন করা হয়েছে। আচ্ছা, সমসাময়িক সময়ের মধ্যে এই জরিপটি পৃথিবীর মধ্যে এই সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে সবচেয়ে বড়, কারণ এখানে প্রায় 28,000-এর বেশি নারীকে ইন্টারভিউ করা হয়েছে, যারা এই জরিপে সরাসরিভাবে অংশগ্রহণ করেছে। কতগুলো নতুন নতুন বিষয় 2011-15 থেকে এইবার 2024-এর জরিপে যুক্ত হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভায়োলেন্সের যে ইকোনমিক কস্ট, ইভেন দুর্যোগপ্রবণ এলাকায় ভায়োলেন্সের রেশিওটা কেমন, অ্যাডোলেসেন্ট যে আমরা যেটা বলি যে কিশোরী, তাদের মধ্যে এই ভায়োলেন্সের প্রবণতাটা কি, সে সংক্রান্ত যে ডিসএগ্রিগেটেড ডেটার কথা আমরা বলি, সে বিষয়টা যোগ হয়েছে। আর নতুনভাবে যুক্ত হয়েছে যে টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স, যেটাকে আপনি বললেন যে প্রযুক্তির সহায়তা নিয়ে নারীর প্রতি যে ভায়োলেন্সের ঘটনাটা ঘটছে। সো নতুন নতুন এই কম্পোনেন্টগুলো আসলে এই সার্ভেতে, জরিপে যুক্ত হয়েছে। এবং আপনি শুরুতে বলছিলেন, আমি শুধুমাত্র দুটো তথ্য এটার সাথে অ্যাড করতে চাই, যে এই প্রযুক্তিভিত্তিক যে সহিংসতা, এটার পরিমাণটা আসলে কতটা ভয়াবহ। আপনি যদি দেখেন যে বাংলাদেশের টোটাল, মানে যদি আপনি টোটাল এখানকার ডেটাটা দেখেন, আপনি হয়তো বা দেখবেন যে 5.3% লাস্ট 12 মান্থে নারীরা এই ধরনের সহিংসতার শিকার হয়েছে। এই পার্সেন্টেজটা দেখলে মনে হবে অনেক কম, কিন্তু এটাকে যখন আপনি নাম্বারে কনভার্ট করবেন, পুরো বাংলাদেশের নারীর সংখ্যার সাথে কম্পেয়ার করবেন, এই যে যেমন করে আপনি বলছিলেন যে এটা গত 1 বছরে 30 লাখের বেশি। কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এগুলো কিন্তু সবই রিপোর্টেড নাম্বার বলা হচ্ছে। সুতরাং আপনি যদি ন্যাশনাল রিপোর্টিংয়ের সংখ্যা দেখেন, সেটি হচ্ছে টোটাল যে ভায়োলেন্স হয় তার অনলি 4% রিপোর্টিং হয়। সেই রিপোর্টিংয়ে যদি 30 লাখের বেশি নারী এবং কিশোরীরা এই ধরনের ভায়োলেন্সের শিকার হয়, তাহলে এইটা চিত্রটা খুব ভয়ানক। আমরা তো আসলে সাইবার বুলিং এর কথা শুনে থাকি সব সময়, ডিজিটাল প্ল্যাটফর্মে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বুলিং এর কথা শুনে থাকি, নানা ধরনের সহিংসতার কথা শুনে থাকি। কিন্তু এই যে প্রযুক্তি সহায়তা ভিত্তিক, এটা একটা নতুন শব্দ, আমার কাছেও নতুন শব্দ। মানে এটা সম্পর্কে সচেতন হওয়াটা কেন জরুরি আপনি মনে করছেন? হ্যাঁ, নতুন শব্দ আপনি বলতেই পারেন। আমরা অনেক জায়গায় বিভিন্ন টার্ম আমরা দেখি, কেউ বলেন অনলাইন ভায়োলেন্স,
কেউ বলেন সাইবার ভায়োলেন্স। এখন যারা আমরা কাজ করছি এটা নিয়ে আমরা বলছি যে টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স। এই টেকনোলজি ফ্যাসিলিটেড শব্দটা যোগ হওয়ার কারণে এটার মধ্যে কতগুলো নতুন কম্পোনেন্ট যোগ হয়েছে, এটা মোর ইনক্লুসিভ হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, আমরা যদি বলি যে সাইবার ভায়োলেন্স বা অনলাইন ভায়োলেন্স, মোটা দাগে হয়তো বা আমাদের কাছে মনে হয় যে ভায়োলেন্সটা শুধুমাত্র সাইবার স্পেসে সংগঠিত হচ্ছে, কিন্তু যখন আমরা বলি যে টেকনোলজি ফ্যাসিলিটেড, দ্যাট মিনস এটার অনলাইন এবং অফলাইনের যে কানেকশন, যে অফলাইনে কোনো একটা ভায়োলেন্স হচ্ছে সেটার আলটিমেট কনসিকোয়েন্স গিয়ে অনলাইনে হচ্ছে, আবার একই সাথে অনলাইনে যেটা হচ্ছে সেটা অফলাইনেও হতে পারে। এর পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক ডিভাইস এগুলোকে সংযুক্ত করার একটা সুযোগ তৈরি হয়। যেমন আমি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই মিন করি অনলাইন ভায়োলেন্সের ক্ষেত্রে, কিন্তু আমাদের এখন অনেকের কাছেই ধরেন ডিজিটাল ওয়াচ থাকে। হ্যাঁ, ডিজিটাল ওয়াচ দিয়েও আমরা এটাকে ক্যামেরার মাধ্যমে ছবি ধারণ করতে পারি, মেসেজ আদান প্রদান করতে পারি, সবগুলো করতে পারি। এ কারণে এই ডেফিনেশনটাকে অনলাইন কিংবা সাইবার ভায়োলেন্সের বাইরে গিয়ে এটাকে মোর ইনক্লুসিভ এবং কম্প্রিহেন্সিভ করার জন্য আমরা বলছি যে এটা টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মনীষা আপনার কাছে একটু আসি। আপনি তো আসলে নারীদের নিয়ে কাজ করেছেন, মেয়েদের নিয়ে কাজ করেছেন। আমরা যে পরিসংখ্যানটার কথা বলছি সেখানে আমরা জানি যে কিশোরী যারা তারা সব থেকে বেশি ভায়োলেন্সের শিকার হচ্ছে। শহরে যে নারীরা সংসার করছে, ঘর করছে বা যারা বাইরে কাজ করছে তারা এই সহিংসতার শিকার হচ্ছে। সেখান থেকে এই সহিংসতার অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের সাথে নিশ্চয়ই কথা বলা হয়েছে আপনাদের। তাদের অভিজ্ঞতাটা আসলে কেমন বা তারা কোথায় সাহায্য চাইতে যায়, কারা তাদেরকে সাহায্য করে, এই বিষয়গুলো যদি একটু জানতে চাই। ধন্যবাদ। কিভাবে সাহায্য চায় এবং তারা আসলে কি বোধ করে সেটা নিয়ে যদি একটু বলি। ব্লাস্ট যে জায়গা থেকে কাজ করে সাধারণত আইনি সহায়তাগুলোর প্রদানের ক্ষেত্রে কাজ করে, এবং ব্লাস্টের একটা কাজই আছে সাইবার সাপোর্ট ফর উমেন অ্যান্ড চিলড্রেন নামে একটি প্ল্যাটফর্ম, যেখানে মেসেঞ্জারের মাধ্যমে ব্লাস্টের হেল্পলাইনের মাধ্যমে এই ভুক্তভোগীরা আমাদের সাথে যোগাযোগ করে। বিশেষ করে যে ডেমোগ্রাফিকটা আমাদের কাছে উঠে আসে তার মধ্যে সবথেকে বেশি ভুক্তভোগী সংখ্যায় হচ্ছে কিশোর কিশোরীরা এবং নারীরা। এক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে আমাদের কাছে আসেন, আমরা যখনই বলি যে আইনি সহায়তা আপনি এখানে যেতে পারেন, পুলিশ থানাতে গিয়ে আপনি এটাকে নিয়ে জিডি করতে পারেন, তাদের প্রথম একটা কনসার্ন থাকে যে আমি এটাকে নিয়ে পুলিশের কাছে যেতে চাই না। এই জায়গাটাতে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। প্রথমত হচ্ছে পুলিশের কাছে গেলে ফার্দার ভিক্টিমাইজ হওয়ার একটা প্রবণতা। দ্বিতীয়ত হচ্ছে ওনারা অ্যাকচুয়ালি জানেন না যে কোন সাক্ষ্য প্রমাণগুলো নিয়ে হয়তো পুলিশের কাছে গেলে একটা সাহায্য পাওয়া যেতে পারে। তৃতীয়ত যে জিনিসটা, হয়তো আমার সাথে যে অপরাধটি হয়েছে আমি সেটা আমার প্যারেন্টসদেরকে জানাতে চাই না বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে জানাতে চাই না। সে একটা ভীতির কারণে আমার কাছে যে একটা স্পেস নেই যে এই জিনিসগুলো নিয়ে কাউকে শেয়ার করার জন্য, ওই ভীতিটার কারণে অনেকে এই ধরনের আইনি সহায়তা নিতে চায় না। আইনের মধ্যেও বলা রয়েছে যে নারী বিষয়ক, নারী শিশু এবং বয়স্ক বিষয়ক, প্রতিবন্ধী বিষয়ক একটি ডেস্ক থাকবে, সেখানে অনেক সময় আসলে নারী পুলিশরা থাকেন না। তো যার কারণে যেটি হয়, আমি অ্যাজ এ খুব গ্রামের থেকে যদি উঠে আসি, তাহলে আমি একজন কিশোরী হিসেবে আসলে কোনো পুরুষ পুলিশের কাছে এই কথাগুলো বলতে একমাত্র মাধ্যম, সহায়তা চাওয়ার একমাত্র মাধ্যমে কি পুলিশ আপাতত? এখানে মানে লার্জলি যদি বলতে চাই তাহলে প্রথমত পুলিশের কাছেই আসতে হবে। সেই সাথে যদি 109 বা 999 যে ইমার্জেন্সি হেল্পলাইনগুলো আছে সেখানে হয়তো যোগাযোগ করে আপনি সাহায্য যেতে পারেন। থার্ডলি যেটা হতে পারে, আমাদের মতো অর্গানাইজেশন যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগ করা। সো এই কয়েকটা জায়গাতে হয়তো আপনি সহায়তা পেতে পারেন। মাধুন আপু, আপনার কাছে আসি। সোশ্যাল মিডিয়াকে বলা হয় যে এই যে প্রযুক্তি বেসড যে ভায়োলেন্সগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে সব থেকে বেশি সেটা হয়ে থাকে। আপনারা যারা সেলিব্রিটি আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ একটা অবস্থান ধরে রেখেছেন, আপনারা তো ডেফিনেটলি এর অনেক কিছু ফেস করেছেন। তারপর আমি একটু জানতে চাইবো, আপনার কাছে মনে হয় কি যে যারা এরকম একটা জায়গা দখল করে আছেন তাদের একটা সচেতনতা তৈরির একটা দায়িত্বের জায়গা থাকে? যেমন আপনি চাইলে আপনার যারা ফলোয়ার আছে, আপনাকে যারা ফলো করে, যারা আপনার কথা শুনবে, তাদের মধ্যে সচেতনতা তৈরির জন্য আপনি আসলে কি করতে পারেন বা একজন সেলিব্রিটির কি করা উচিত? প্রথমে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি আসলে ভাইয়া কথা শুনছিলাম, মনীষার কথা শুনছিলাম। আমাদের তো অনেক কিছু করার আছে ডেফিনেটলি, কিন্তু আমি একটু প্রথমে আমার নিজের অভিজ্ঞতার কথাগুলো বলতে চাই। সেটা হচ্ছে যে
আমার সাথে আমি সহিংসতার শিকার হয়েছি আমার ইন্টিমেট পার্টনার দিয়ে, আমার হাজব্যান্ডের দিয়ে। কিন্তু আমি যে এটা কমপ্লেইন করব, মনীষা যেটা বলছিল যে প্রথমত আমি এটা অ্যাকনলেজই করতাম না। রাইট। আমার মনে হতো যে এটা হচ্ছে না, আসলে এটা নর্মাল একটা ব্যাপার, এটা নর্মাল ব্যাপার এবং এটা হচ্ছে না। এটা আমি কেন ভাবতাম? বিকজ আমার সোসাইটি আমাকে এইভাবেই বড় করেছে যে আমার প্রতি সহিংসতা যতক্ষণ না পর্যন্ত একটা মেয়ের উপরের অন্যায় অবিচার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু একটা মেয়েকে শেখানো হয় তুমি সহ্য করো। এমনকি পরিবার যতক্ষণ না বলছে না এটা সহিংসতা, ততক্ষণ আমি বলতে পারবো না। প্রথমত তো আমাদেরকেই শেখানো হয় এইভাবে যে তুমি এটাকে অ্যাকনলেজ করবা না। তো প্রথমে তো নিজেকে অ্যাকনলেজ করতে হবে যে আচ্ছা আমার সাথে অন্যায় হচ্ছে। আমরা তো এটা শিখি না, কেউ আমাদেরকে বলতেই দেয় না, তারপরে পরিবারগুলো সাপোর্ট দেয় না। আমি যখন আমার বাবা মাকে বলেছি যে আমি এই জায়গায় অসুবিধা ফিল করছি বা আমার সাথে এই অন্যায়টা হচ্ছে, তখন কিন্তু তারা আমাকে বলেছে যে মানিয়ে নাও। একদম। সো মানিয়ে নাও যখন বলেছে, হ্যাঁ, তো মানিয়ে নিতে নিতে আমাকে কিন্তু আলটিমেটলি সুইসাইডাল হতে হয়েছে। সো এই যে আমার এই জার্নিটার থ্রুতে আমি একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি আইন একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের ল এনফোর্সমেন্ট যারা আছেন বা আমাদের থানায় গিয়ে, আমি থানার কথাটাও শেয়ার করবো, আমি থানায় গিয়েছি, আমার থানায় যাওয়ার অভিজ্ঞতাও আছে, ভয়ঙ্কর কুৎসিত সেটা। কিন্তু তার আগে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলিগুলোর সাপোর্টিভ হওয়া। আমার নিজের আত্মবিশ্বাস বা আমার নিজের আত্মসম্মান বোধ যেমন খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে খুবই গুরুত্বপূর্ণ যে আমার পরিবার আমাকে সাপোর্ট করছে কিনা, আমার সাথে কোনো হয়ে যাওয়া অন্যায় আমি আমার বাবা মাকে শেয়ার করতে পারছি কিনা, বা আমার ইন্টিমেট পার্টনারকে আমি বলতে পারছি কিনা, বা আমার ফ্রেন্ডকে বলতে পারছি কিনা, কারণ ওই সাপোর্টটা কিন্তু দরকার হয়। তারপরে গিয়ে যখন থানায় যাচ্ছি, আমার থানায় যাওয়ার অভিজ্ঞতা কিন্তু কুৎসিত। মানে আমি তখন সেলিব্রিটি, মানে আজকের বাঁধনটা ছিলাম না, তখন আমি হচ্ছে নায়িকা বাঁধন ছিলাম। সো নায়িকা বাঁধন যখন ছিলাম, আমি যখন থানায় গেলাম তখন কিন্তু আমার দিকেই তারা আসলে তির্যকভাবে তাকালো যে ও আচ্ছা আপনারই তো সমস্যা, আপনি তো নায়িকা, আপনি খারাপ মহিলা। একদম। এবং এটা আমাকে আমার ওই অবস্থানে থেকে আমি একজন ডেন্টিস্ট, আমি তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তারপরে আমার বাবা একটা সরকারি চাকরি করেন, এই সব কিছুর প্রেক্ষাপট থাকার পরও আমাকে কিন্তু এই জায়গায় আমার অবস্থানটা কিন্তু আমাকে তারা স্পষ্ট করে বুঝিয়েছে যে আপনারই তো সমস্যা, বিকজ আপনি তো নায়িকা। তো আমাদের এখানে এত সহজ না আসলে, মানে জরিপটা হয়েছে, আমি চাই যে এই জরিপের কথা আসলে আরো মানুষ জানুক। কারণ কি আমাদের এখানে প্রথমত যে এই ধরনের ভায়োলেন্স হচ্ছে এটাই তো স্বীকার করে না কেউ। ধরেন আপনি যখন ভাইয়া বলছে যে, বা আপনিও বলছেন যে চারজনে তিনজনই তার ইন্টিমেট পার্টনারকে দিয়ে ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাই না? তো এই কথাটাই তো কেউ স্বীকার করবে না, বলবে যে এটা তো ভায়োলেন্সই না। সো এই যে আমি আমার কাছের মানুষগুলোকে দিয়েই আসলে ভায়োলেন্সের শিকার হচ্ছি, বা আমার কোনো রকমের এই অবস্ট্রাকলগুলো আমার লাইফে আসছে, এবং এইটার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন তো ধরেন বিষণ্ণতা হচ্ছে। আমি যেমন ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট, আমার সুইসাইডাল টেন্ডেন্সি ছিল। সো এরকম কিন্তু অনেক ইয়াং মেয়ে, তখন আমি যখনকার কথা বলছি তখন হচ্ছে আমার 19-20 বছর বয়স, আমি তখন অনেক কম বয়সী। আমার কাছে তখন মনে হয়েছে যে লাইফে আসলে বেঁচে থাকার কোনো মানে নাই। তো এই যে হতাশা তৈরি হচ্ছে, এগুলো তো চরমভাবে এফেক্ট করে তার পড়াশোনায়, তার হয়তো তার ক্যারিয়ার একরকম ভাবে প্ল্যান করেছে, কিন্তু এই ধরনের কারণে সে হয়তো প্ল্যানটা ঠিক করে এক্সিকিউট করতে পারলো না। তো এরকম নানান রকমের প্রতিবন্ধকতা তো আসলে ফেস করতে আছে। আমি একটু ভাইয়ের কাছে আসতে চাই। ভাইয়া, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের কথা জানি, ডেটা সুরক্ষার নানা ধরনের আইন আছে, ইভেন এফবিএ যেটি করছে বা এই যে জরিপ যারা করছে, সেই জরিপটা নিয়ে যদি একটু জানতে চাই যে সেখানে আইনের বিষয়গুলোকে আসলে কতটুকু রেস্টোর করা হচ্ছে, কতটুকু সংরক্ষণ করা হচ্ছে, এবং সেই আইনগুলো আসলে কেমন কাজে দেবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের পাঠ্যক্রমে কম্পিউটার শিক্ষা নামে একটা বা কম্পিউটারের উপরে একটা বাধ্যতামূলক কোর্স আছে। কোনো সময় আমরা বলি যে ডিজিটাল লিটারেসিরও কোর্স আছে। কি শেখায় সেখানে? মূলত শেখায় কম্পিউটারটা কিভাবে আপনি ওপেন করবেন, কিভাবে এমএস ওয়ার্ডে টাইপ করবেন, এক্সেল ফাইল করবেন, পাওয়ার পয়েন্ট তৈরি করবেন, এইগুলো। সেফ ইন্টারনেট, সাইবার স্পেসের যে অ্যাটিটিউড, শিষ্টাচার,
আমি কি লিখতে পারি কি লিখতে পারি না, আমি আমার পার্টনার তো অনেক পরে লাইফের, আমি আমার ছোটোবেলার থেকে শৈশব থেকে আমি কোন কন্টেন্ট দেখতে পারি, কোন কন্টেন্ট তৈরি করতে পারি, এই সমস্ত কোনো শিক্ষার কোনো ব্যবস্থা আমাদের অ্যাটলিস্ট কারিকুলামের মধ্যে নাই। আপনি যদি এখন বলেন যে সার্ভিসের ক্ষেত্রে কারা আসলে একজন নারী যদি এরকম শিকার হয় ভায়োলেন্সের, কে আপনাকে হেল্প করবে, আপনি কার কাছে যাবেন হেল্প নিতে? আপু পুলিশের কথা বললেন, মনীষা পুলিশের কথা বললেন, যদিও হ্যাঁ বাংলাদেশে পুলিশই একমাত্র আইডেন্টিফাইড জায়গা যেখানে মানুষ কমপ্লেন করে, কারণ এর বাইরে তো আর কেউ কোনো সাপোর্ট করে না। আপনি যদি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 109 যে হেল্পলাইনের কথা বলছেন, আপনি এখান থেকে বেরিয়ে ফোন করেন, আমার মনে হয় না সাইবার ভায়োলেন্সের ইস্যুতে তারা আপনাকে কোনো সাপোর্ট করতে পারবে। আপনি যদি মিনিস্ট্রি অফ আইসিটির কথা বলেন, তাদের অ্যাসাস কোনো মেকানিজম নাই। আপনি যদি আমাদের যে রেগুলেটরি অন্যান্য বডিজ আছে, সোশ্যাল সার্ভিসগুলো বলছেন, কোথাও আসলে সেই অর্থে সার্ভিস নাই। তো এইরকম একটা জায়গা থেকে এখন যদি আপনি বলেন লিগ্যাল ফ্রেমওয়ার্ক, হ্যাঁ ভালো খবর এটা যে অন্তত সাইবার স্পেসের এই ভায়োলেন্সগুলোকে অ্যাকনলেজ করা হয়েছে এবং ক্রিমিনালাইজ করা হয়েছে আমাদের এই সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স 2025-এ। এই আইনটার মধ্য দিয়ে আপনার বিভিন্ন ফর্মস অফ যে ভায়োলেন্সগুলো আছে সাইবার স্পেসে হচ্ছে, সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে, অ্যাকনলেজ করা হয়েছে। হাউএভার আপনি যদি দেখেন যে এই আইনটার উদ্দেশ্য কী ছিল, এই সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স 2025 যেটা, এটার উদ্দেশ্য কিন্তু সাইবার স্পেসে নারীকে নিরাপত্তা দেবার জন্য নয়। তাহলে এটার উদ্দেশ্য আমরা সবাই জানি যে এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরবর্তী ধাপ এটা। সো রাইট টু ইনফরমেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেরকম জায়গা থেকে আসলে এই আইনটার জায়গা থেকে। এর পাশাপাশি আরও কিছু আইন আছে, বাংলাদেশের পর্নোগ্রাফি অ্যাক্ট আছে, বাংলাদেশের এনআইডি সংক্রান্ত আইন আছে, বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন আইন আছে, টেলিকমিউনিকেশন রেগুলেটরি বডির আইন আছে। সেই আইনগুলোর মধ্যেও বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় এই ধরনের কন্টেন্ট তৈরি করা, প্রচার করা, এগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা, সেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। মোটা দাগে ডক্সিং নামে একটা টার্ম আছে, যেটাকে বলা হয় যে কারোর পারমিশন ছাড়া তার ব্যক্তিগত তথ্য, ছবি, ইভেন তার এনআইডির তথ্য যদি অনলাইনে প্রকাশ করে এবং তার অবজেক্টিভটা যদি হয় তাকে সম্মানহানি করা, তাকে আরও বেশি হেয় প্রতিপন্ন করা, তাকে নির্যাতনের মধ্যে যাওয়া, সেটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফেক আইডি ইউজ করে ছদ্মবেশে এই কাজগুলো করাকে আরেকটা টার্ম বলছে। নানান রকমের বিষয় আছে। এই পাশাপাশি মনে হয় এই আলোচনা করতে গেলে দুটো যেহেতু অনেক মানুষ হয়তো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে ভাই, আমরা আসলে এই আলোচনা তো কন্টিনিউ করতে হবে, আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু আসলে জানার আছে, আমরা কন্টিনিউ করব। তবে দর্শক, এটি নিউজের বিশেষ আয়োজন নারীর প্রতি সহিংসতা নিয়ে নীরবতা ভাঙিতে সময় হলো একটা বিরতি নেবার। ফিরে আসতে কিছুক্ষণের মধ্যে সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এটি নিউজের বিশেষ আয়োজন নারীর প্রতি সহিংসতা নিয়ে নীরবতা ভাঙি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। মনীষা, আপনার কাছে একটু আসি। প্রযুক্তির যে প্ল্যাটফর্মগুলো আছে, আমরা নীরবতা ভাঙার কথা বলছিলাম, বাঁধন আপু বলছিল যে তার জায়গা থেকে তিনি যখন নীরবতা ভাঙলেন তার পারিপার্শ্বিক পরিবেশটা আসলে কেমন ছিল, তারা কতটুকু তাকে সহযোগিতা করেছে। বাঁধন আপুর মতো জায়গা থেকে যদি এ ধরনের অসহযোগিতা পাওয়া যায়, তাহলে আমরা যারা সাধারণ নারী যারা আছে, যারা কিশোরী আছে, যারা এমনিতেও নিজের সমস্যাটা ঠিকমতো আসলে বলতে পারে না, তাদের ক্ষেত্রে আসলে কি হচ্ছে? এই প্রযুক্তি সহায়তা ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে, তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে, কি ধরনের সহায়তা আসলে করতে পারে এ ধরনের সহিংসতা থেকে বের হওয়ার জন্য? অনেক ধন্যবাদ। আমার মনে হয় খুবই যুগোপযোগী একটা প্রশ্ন এটা। এক্ষেত্রে প্রথমে একটু যদি কনটেক্সটের জন্য বলে থাকি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলোকে ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে, সো এই প্ল্যাটফর্মগুলোর যে কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো, সেগুলোর মতাদর্শ বা সেগুলোতে যে কমিউনিটি স্ট্যান্ডার্ডসের যে চিন্তাভাবনা খুবই ওয়েস্টার্নাইজড চিন্তাভাবনা, এবং যার কারণে যেটা থ্রেশহোল্ডটা অনেক হাই।
আমার সাথে যে একটা লিঙ্গভিত্তিক সহিংসতা হচ্ছে আমার কালচারাল কনটেক্সটে, সেটা আসলে আমার ট্রাস্টেড পার্টনার বা আমার এই ইন্টারমিডিয়েট প্ল্যাটফর্মকে বোঝানো অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু কনটেক্সচুয়াল কিছু ডিফারেন্সেস রয়েছে। যে জিনিসটা আমাদের জন্য গালি মনে হতে পারে, যে জিনিসটা আমাদের জন্য খুবই ডেরিগেটরি মনে হতে পারে, সেটা আসলে ওদের কনটেক্সটে সেটা আসলে খুব একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। তো যার কারণে ডেসপাইট অফ রিপোর্ট করার পরও দেখা যায় কন্টেন্টগুলো রয়ে যায়। সেকেন্ড একটা জিনিস যেটা হয়, ডেসপাইট অফ কন্টেক্সচুয়াল ডিফারেন্সেস, সেকেন্ড যে জিনিসটা, যেহেতু এগুলো খুবই বিজনেস থটস থেকে চলে এবং দে সি আস অ্যাজ এ মার্কেট, তো সেই জায়গা থেকে আসলে আমার জিনিসগুলোকে অ্যাকাউন্টেবল করার মতো অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা খুবই কম। যে জিনিসটা হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিছুটা হলেও ওনারা এটাকে নিশ্চিত করতে পেরেছে, যেহেতু ওনাদের মার্কেট স্কেল অনেক বেশি ইন টার্মস অফ পপুলেশন। আমাদের বাংলাদেশের জায়গা থেকে সেই জিনিসটা অনেক কম। এবং যেহেতু আমাদের এখানে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কোনো অফিস নেই, যার কারণে আমরা আসলে খুব একটা বেশি অ্যাকাউন্টেবল করতে পারি না। তার জন্য একটা কালেকটিভ ভয়েস বা অ্যাডভোকেসির অনেক দরকার। সেই যে ছোট কাজগুলো হয় এখান থেকে, সেটা হচ্ছে ট্রাস্টেড পার্টনার যারা আছেন এখানে, তাও খুবই অল্প। মেটার ট্রাস্টেড পার্টনার বাংলাদেশে আছেন, টিকটক বা টেলিগ্রামের কোনো ধরনের ট্রাস্টেড পার্টনারের কোনো মেকানিজমই নেই অ্যাজ পার সে। আমরা যেটা দেখি যে টেলিগ্রামে এই জিনিসগুলো খুব বেশি হয়। কিছুদিন আগে না, বেশ কয়েক বছর আগে, 2 বছর সম্ভবত, একটি গ্রুপের কথা বলা হচ্ছিল, পমপম গ্রুপ নামে, যেটি কিনা টেলিগ্রামে হচ্ছে টাকার বিনিময়ে কিছু কন্টেন্ট বিক্রি করছিল নারীদেরকে অবজেক্টিফাই করে, এবং এই কন্টেন্টগুলো লুকিয়ে কোনোভাবে ধারণ করা হয়েছিল কোনো একজন নারীর। আমার রিপোর্টের পরেও হচ্ছে ওই কন্টেন্টটা দেখা যাচ্ছে আজকে হয়তো বন্ধ হয়েছে কয়েকটা কন্টেন্ট, কিন্তু পরবর্তীতে অন্য কন্টেন্টের কথা বলছেন, কমেন্টসেরও তো আমরা শিকার হই। আমার নিজের সাথেও এমন হয়েছে যে এমন কিছু কমেন্টস যেটা হয়তো আমি নিতে পারছি না, আমি সেটার জন্য তাদের কাছে কমপ্লেইন করলাম, বাট তারা আমাকে বললো যে না, আমরা এরকম কোনো কিছু পাইনি। একদম সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে মানে আমাদের এই কালচারাল কনটেক্সটের মানুষজন এই জিনিসগুলো নিয়ে খুবই সাফার করে এবং খুবই স্ট্রাগল করে। এই সূত্র ধরে আমি যদি একটু বাঁধনাপুর কাছে একটু যেতে চাই। বাঁধনাপু, আমরা বলছি যে আমরা ডিপ ফেকের যুগে প্রবেশ করেছি, এআই ম্যানিপুলেশনের যুগে আসলে প্রবেশ করেছি, সেটা শিকার তো নানাজনকে হতে দেখেছি। আপনি নিজে খুব ভালো জানবেন এটার ব্যাপারে, এবং সেখানে যেটা হচ্ছে যে আপনার যারা দর্শক শ্রেণী আছে, যারা আপনাকে ফলো করে, যারা আপনাকে গ্রহণ করে খুব পজিটিভলি, তাদের মধ্যে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসলে ফেলছে, সেটা নিয়ে আসলে কি বলতে চাইবেন? ভয়ঙ্কর একটা ঘটনা যেটা ঘটছে এখন, হ্যাঁ। এবং আমার কিছু ছবি কিছুদিন আগে এরকম ওরা এআই দিয়ে তৈরি করলো এবং ইচ্ছা করে এটা স্প্রেড করলো। তো এখন আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার একটা অভিজ্ঞতা, আমার একটা সময়ের পার করে আমি যেই জায়গাটায় এসেছি, আমার জন্য খুব একটা এটা এফেক্ট করেনি। আমি জানি যে এটা জাস্ট ফেক, এটা কয়েকদিন মধ্যে আবার ওয়াশ আউট হয়ে যাবে, যে অবস্থান, যে স্ট্রং অবস্থান, এটাও তো সবার থাকে না। এটা এখন আমার হয়েছে, এই জন্যই আমি বলছি যে আমার হয়েছে, এই জন্য হয়তো আমি এটা ওভারকাম করছি। কিন্তু যে একটা ইয়াং মেয়ের সাথে যদি এটা হয়, যে নতুন মিডিয়াতে কাজ শুরু করেছে, তার সাথে যখন এটা হবে, তার জন্য কিন্তু এটা খুবই একটা ভয়ঙ্কর ঘটনা। এবং আমার ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্করই, কিন্তু আমি জিনিসটাকে হয়তো আমি আমার কাউন্সিলিংয়ের মাধ্যমে, আমার থেরাপির মাধ্যমে বা আমার অভিজ্ঞতার কারণে আমি জিনিসটাকে অ্যাভয়েড করছি, বা আমি জানি যে এটা কয়েকদিন পরে ওয়াশ আউট হয়ে যাবে, আমি আবার নতুন কিছু চলে আসবে, তো নতুন কিছু নিয়ে মানুষ বিজি হয়ে যাবে। কিন্তু এইটা আমার ফ্যামিলিকে এফেক্ট করে, আমার সন্তান আছে, আমার মেয়েকে এফেক্ট করে। সো এগুলো তো আসলে ভীষণভাবে মানুষ মানে এগুলো দিয়ে বিব্রতকর সিচুয়েশনের মধ্যে আসলে পড়ে যায়। আমি যদি সুমন ভাই আপনার কাছে যদি আসি, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের কথা শুনছিলাম, মনীষা যেমনটি বলছিলেন যে আমাদের প্রথমেই মাথায় আসে যে আমরা পুলিশের কাছে যাব, এরপর কিছু হেল্পলাইন আছে, আমি ঠিক জানি না এই হেল্পলাইন নাম্বারগুলো আসলে কতটা অ্যাভেলেবল এবং কতটা সহযোগিতা সেখান থেকে পাওয়া যায়। যেহেতু টিএফ জিবিভি এই ধরনের একটা জরিপে অংশ নিয়েছে, নিশ্চয়ই তাদের একটা দায়িত্ববোধের জায়গা থেকে নিশ্চয়ই সহায়তা করার কোনো সিস্টেম তাদের মধ্যে আছে। কি ধরনের সহায়তা আসলে করছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আসলে কিছু সাপোর্ট বাংলাদেশে আছে, যেটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো বা জানি না, কারণ এটার প্রচার ওইভাবে হয় না। পুলিশের কথা যেহেতু বললেন, সেই কারণেই বলছি, পুলিশের একটা ডেডিকেটেড অফিস আছে এই ইস্যুতে কাজ করার জন্য, যেটাকে বলছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। এখানে 12 জন সিনিয়র ফিমেল অফিসার কাজ করেন,
অল ফিমেল, এবং তারা তাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, তাদের একটা ডেডিকেটেড ইমেল আইডি আছে, তাদের একটা ডেডিকেটেড নির্দিষ্ট ফেসবুক পেজ আছে, এবং সেই ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে তাদেরকে রিচ করা যায়। এবং সোফার গত বছর 2024-এ তারা মোটামুটি 70,000-এর উপর কমপ্লেন রিসিভ করেছে বিভিন্ন জায়গা থেকে। এটা সুবিধা হচ্ছে এইটা সার্ভাইভার সে নিজে কমপ্লেন করতে পারে, অথবা যে কোনো ইনভেস্টিগেটিং অফিসারও সেখানে হেল্প নিতে পারে, লাইক পুলিশ নিজেও সেখানে হেল্প নিতে পারে। সেটাই নিতে হয়, কারণ হচ্ছে বাংলাদেশ পুলিশের এই সার্ভিসটা আমরা যেটাকে বলি যে ধরেন সেন্ট্রাল লেভেলে, এটাকে ডিসেন্ট্রালাইজড হয় নাই, এটাকে থানা পুলিশের কাছে এখনও পৌঁছায় নাই, যার কারণে থানা পুলিশের কাছে যখন কেউ যায়, বাঁধনাপু যেমন একটা বললেন, সেটা তো এক ধরনের অ্যাটিটিউডাল প্রবলেম। সার্ভিস দিতেও যদি সে চায়, কিন্তু থানা পুলিশের কিন্তু এই অ্যাওয়ারনেসটা এবং ইনফরমেশনটা নাই যে সে কীভাবে সাইবারের ইস্যুতে বা এই টিএফজিবিবি ইস্যুতে জিডিটা সে করবে, বিকজ দিস ইজ এ ডিফারেন্ট ফরম্যাট। যদি মামলা করতে হয়, এজাহার করতে হয় বা এফআইআর করতে হয় যেটা বলি, সেটার মধ্যে কী ইনফরমেশন দিতে হবে এটা থানা পুলিশও জানে না। তো তখন যেটা করে থানা পুলিশ সরাসরি এই সাইবার সাপোর্ট ফর উইমেন, যদি উইমেন ইস্যুতে হয় তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা তাদেরকে পরিপূর্ণরূপে সহায়তা করে। ভিকটিমকে তারা একটা সাইকোসোশ্যাল সাপোর্টও অফার করে, এক ধরনের কাউন্সেলিং করে, এবং তারা মূলত দুইভাবে কাজ করে। প্রথম যেটা, যদি ভিকটিম লিগ্যাল অ্যাকশন নিতে চায় সেটা সেপারেট, যদি লিগ্যাল অ্যাকশন না নিতে চায় তাহলে তাকে এক ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভাইস দেয়। টেকনোলজিক্যাল অ্যাডভাইস যেমন আপনি মনীষা যখন জিজ্ঞেস করছিল, কথা বলছিল, আপনি বলছিলেন বা মনীষা বলছিল যে লাইক ফর এক্সাম্পল আমার মেসেঞ্জারে কোনো কন্টেন্ট আসছে, আমি সেটাকে কিভাবে অ্যাড্রেস করব। সো দেয়ার আর সাম টিপস, কিছু প্র্যাকটিক্যাল টিপস আছে মেটার ক্ষেত্রে, মানে মেটা পরিচালিতর ক্ষেত্রে, টিকটকের ক্ষেত্রে, টেলিগ্রামের ক্ষেত্রে, মেসেঞ্জারের ক্ষেত্রে, মোস্টলি আমাদের দেশে মানুষ যেগুলো ইউজ করে সেগুলো সব কিছুর ক্ষেত্রে তারা ওই প্র্যাকটিক্যাল কিছু গাইডেন্স দেয়, অ্যাডভাইস করে যে আপনার ডিভাইসটার থেকে এইটা করেন, এইভাবে রিপোর্ট করেন, এই লিঙ্কটা কপি করেন, এভাবে নেন। লিগ্যাল তো আমরা সবাই জানি এটা অল বেসড অন এভিডেন্স, না, সাক্ষ্য প্রমাণের উপরে চলে। সো আপনি যদি স্ক্রিনশট নেন সেটার আসলে এভিডেন্সিয়াল ভ্যালুটা খুব কম, কারণ স্ক্রিনশট এডিট করা যায়। সো তারা তখন হেল্প করে যে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন। আমি জাস্ট একটা টিপসের কথা বললাম, এরকম প্রত্যেকটার জন্য মেসেঞ্জার, ইমেল থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই টেকনোলজিক্যাল সাপোর্টটা দেন। আর যদি কেউ বলে যে না আমি ওকে ফাইন, আমি লিগ্যাল অ্যাকশন নিতে চাই, দেন তারা থানা পুলিশকে হেল্প করে মামলাটা কিভাবে এজাহার করবে। দেন এটা সিআইডির যে স্পেশালাইজড ব্রাঞ্চ আছে তাদের সাথে কমিউনিকেট করেন, এবং তাদের দ্বারা এক ধরনের ফরেন্সিক ইনভেস্টিগেশন হয়। এটা খুব গতানুগতিক ইনভেস্টিগেশনের মতো না, খুব ফরেন্সিক ইনভেস্টিগেশন হয়, এবং নর্মালি অনেক টেকনোলজিক্যাল ইনফরমেশন প্রয়োজন হয় যেটা আমাদের অনেকেই জানি না। যেমন আমরা হয়তো বা ইউআরএল লিঙ্কটা কপি করতে পারি, বাট নিউমেরিক আইডিটা কপি করতে পারি না। বাট নিউমেরিক আইডিটা খুব ইম্পর্ট্যান্ট পারপিটেটরের অবস্থান এবং তার অন্যান্য গতিবিধিগুলোকে করার জন্য। এরকম অনেক রিপোর্টেড কেস আছে যে পারপিটেটর যিনি অভিযুক্ত তাকে হয়তোবা পুলিশ গ্রেপ্তার করেছেন, তার ডিভাইস সিজ করেছেন, হাওয়েভার দেখছেন যে অটোমেটিক্যালি কন্টেন্ট ডিলিট হচ্ছে। তার মানে ওই ডিভাইসের সাথে লিঙ্ক করে তার আরও অনেক ডিভাইস আছে, সুতরাং একটা দিয়ে হয় না। এরকম নানান টেকনোলজিক্যাল বিষয় যেগুলো পুলিশ কাজ করছে। আমি আপনাকে একটু আমাকে জাস্ট যদি আরেকটা মিনিট সময় দেন। সো পুলিশের এই ধরনের কিছু উদ্যোগ আছে, পুলিশের কিছু লিমিটেশনসও আছে। আমি বললাম মাত্র 12 জন মানুষ নিয়ে তারা শুরু করেছে। সো ইউএনএফপির পক্ষ থেকে আমরা বাংলাদেশ পুলিশের সাথে কাজ করা শুরু করেছি তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। আমরা চেয়েছি বা আমরা চাচ্ছি পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে যে অ্যাটলিস্ট প্রত্যেকটা বাংলাদেশের থানায় একজন করে ইনভেস্টিগেশন অফিসার থাক যার এই ধরনের মামলা ডিল করার এক্সপেরিয়েন্স আছে, এবং তাদেরকে ট্রেনিং করানোর কাজ শুরু হয়েছে। এবছর 27টা ব্যাচের ট্রেনিং হয়ে গেছে, এবং এগুলো সারদাতে ওনাদের যে পুলিশ একাডেমি আছে, স্টাফ কলেজ আছে, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার আছে, সেই কারিকুলামের মধ্যে সাইবার ভায়োলেন্সটা যোগ হচ্ছে। আমরা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাথে আলোচনা শুরু করেছি এগুলোকে কারিকুলামের মধ্যে কিভাবে কাজ করা যায়। আশার খবর এগুলো, কিন্তু নিরাশার খবরও আছে। অনেক ক্ষেত্রেই তাদেরকে আমরা কনভিন্স করতে ব্যর্থ হচ্ছি যে এটা যে একটা ফর্মস অফ ভায়োলেন্স, যেটা আপু বললেন, অ্যাকনলেজমেন্ট, স্বীকার করা, বা এটা যে হচ্ছে
সেটা করতেই হয়তো আমার 1 বছর সময় চলে গেছে, পরে হয়তো আমরা এটা নিয়ে কাজ করছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এবছর যে 16 days of activism আমরা পালন করতে যাচ্ছি, যে 16 দিনের ক্যাম্পেইন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, এবছরের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হচ্ছে এই ডিজিটাল ভায়োলেন্সটা। সো আই হোপ যে অনেক মানুষ এটা নিয়ে কথা বলবে, অনেক জায়গা থেকে কথা বলবে, কারণ এটা শুধুমাত্র বিগ জায়ান্ট টেক কোম্পানিজের রেসপন্সিবিলিটি না, এটার সাথে পলিসি অ্যাডভোকেসির ইস্যু আছে, এটার সাথে প্রিভেনশনের ইস্যু আছে, এটার সাথে আমার সাপোর্ট এবং যারা সার্ভিস দিবে তাদের ইস্যু আছে, মোর ডেটা এবং এভিডেন্সের প্রয়োজন আছে এটাকে আরও ডিসিশন মেক করার জন্য। সো এটা একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ এখানে লাগবে। সরকারি বেসরকারি দুই সেক্টর থেকে সমানভাবে আসলে এফোর্টটা থাকতে হবে। কারণ আপনি দেখেন এটা চ্যালেঞ্জটা কি, আমাদের যে ডিজিটাল ইন্টিগ্রেটেড লাইফ, একটা স্মার্টফোন ছাড়া বা ডিভাইস ছাড়া আমাদের তো 10 মিনিটও চলবে না, তাই না, আমাদের লাইফের সাথে। সুতরাং অনলাইন আমাদের লাগবেই, ডিজিটাল স্পেস আমাদের লাগবেই জীবনযাপনের জন্য। শেষের অংশে একেবারে আছি, বাঁধনাপুর কাছ থেকে আপনার শুরুতে যে প্রশ্নটি করেছিলাম সেটি এখন একটু জানতে চাইবো, যে যারা আপনাকে সাপোর্ট করেন, যারা আপনার দর্শক শ্রেণী আছেন, যাদের জন্য আসলে কাজ করা, তাদেরকে সচেতন করার জন্য আপনি আসলে কি বার্তা দিতে চাইবেন? আসলে এইটা তো ডেফিনেটলি আমাদের আইন থাকবে, আমরা সেটার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবো, সেই জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। অনেক ধরনের অ্যাডভোকেসি হচ্ছে, সেটা খুবই ভালো একটা দিক, কিন্তু আমাদের নিজেদের তো সচেতন হওয়াটা সবার আগে জরুরি। আমার কাছে মনে হয় যে আমরা পরিবারগুলোতে আমাদের যে পারিবারিক শিক্ষা আছে সেটা যদি আমরা আরেকটু সচেতনভাবে আসলে দেওয়ার চেষ্টা করি, কারণ এটা তো স্প্রেড হয় আসলে এইভাবেই, যে একটা ছোটবেলা থেকে শিখে আসছে এইভাবে আমি আমার বোনকে ট্রিট করছি, এইভাবে আমি আমার বাসার কাজের লোককে ট্রিট করছি, সো আলটিমেটলি গিয়ে আমি একটা কমেন্ট করে দিলাম, আমার কিছু আসে যায় না। স্বাভাবিকভাবে নেয়াটাই তো সবথেকে বড় আসলে খুবই ভয়ঙ্কর। এবং এটা সময়ের সাথে আমাদেরকে আসলে আমাদের পারিবারিক শিক্ষাটাকে আরো অনেক স্ট্রং করতে হবে। এবং মিডিয়াতে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যে আমার সাথে যেটা হচ্ছে আমি সেটা ভোকাল হই, আমি বলি যে আমাকে গালি দেওয়া হচ্ছে, আমি এটা খুব একটা গায়ে লাগাচ্ছি না, যাতে আরেকটা মেয়ে আসলে আমাকে দেখে ইন্সপায়ার্ড হয় যে ওকে আমি এই জিনিসগুলো আমাকে অ্যাটলিস্ট যাতে না ছুঁয়ে যায়। হ্যাঁ, কিন্তু সব সময় তো আসলে অ্যাভয়েড করা সম্ভব না। তো আমরা আমাদের জায়গা থেকে কিছু সচেতনতামূলক অ্যাক্টিভিটিস করে থাকি, এটা আমি অনেক আর্টিস্টকে দেখেছি তারা করে থাকেন, আর আমি তো স্পেশালি করি। আমি সবসময় চেষ্টা করি যে যাতে আসলে আমাকে দেখে আরেকটা মেয়ে ইন্সপায়ার্ড হয় যে ওকে আপু যদি পারে আমি কেন পারবো না। আর বাকি হচ্ছে যে নিজের অধিকার নিয়ে, নিজের সাথে হয়ে যাওয়া সহিংসতা নিয়ে নিজেকেই কথা বলতে হবে, এবং এইটা যে বলার রাইট আমার আছে, এটা আমাদের যেই আমরা যারা নারী আছি তাদেরকে এই শিক্ষাটা আসলে অনেক বেশি স্ট্রংলি দিতে হবে, যে মেন্টালি যাতে তারা ওই স্ট্রংটা হয় যে সে তার সাথে হয়ে যাওয়া সহিংসতা নিয়ে কথা বলতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। চমৎকার একটা আলোচনায় আমরা আসলে অংশ নিলাম। আমরা আশা করছি নারীর প্রতি যে সহিংসতা সেটি আসলে দূর হয়ে যাবে। গত 1 দশকের যে পরিসংখ্যান বলছিলাম সেই পরিসংখ্যানও যাতে আমাদের করতে না হয়, প্রতি দুজনে একজন নয়, একজনও যাতে না থাকে। নীরবতা আমরা ভাঙতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজন যারা দেখছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারীর প্রতি সহিংসতা দূর হোক, নীরবতা ভেঙে দিন শেষে আমরা চাই নারীর জন্য নিরাপদ একটা বাংলাদেশ, নিরাপদ একটা সমাজ ব্যবস্থা, নিরাপদ পরিবার আমরা আসলে পেতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি, আবারও বিদায় নিচ্ছি এই আয়োজন থেকে।